এরপরে হচ্ছে আমাদের মেডিকেল পার্টের মধ্যে যাচ্ছে যে হিস্ট্রি পেশেন্টের এই পয়েন্টগুলো লিখতে হবে। প্রথমে গেল আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশনের আন্ডারে নেম, এজ, সেক্স, অ্যাড্রেস, ডেট। কোনো স্পেলিং যদি অসুবিধা হয় বলতে আমি লিখব। অ্যাড্রেস। এবার সেকেন্ড হচ্ছে তার হিস্ট্রি, টেকিং হিস্ট্রি। হ্যাঁ, হিস্ট্রি লিখতে হবে, টেকিং হিস্ট্রি সেকেন্ড পয়েন্ট। প্রথম আইডেন্টিফিকেশন, তারপরে সেকেন্ড হচ্ছে হিস্ট্রি টেকিং করতে হবে, তার আন্ডারে এবার লিখতে পয়েন্ট করে। এক হচ্ছে প্রেজেন্ট কমপ্লেন, তার বর্তমান কি সমস্যা সেটা হচ্ছে বলা হয় প্রেজেন্ট কমপ্লেন, সেটা প্রথমে নোট ডাউন করতে হবে, সে কি সমস্যা নিয়ে এসেছে এবং সেই সমস্যাটা আছে প্রেজেন্ট কমপ্লেন উইথ ডিউরেশন। সে জ্বর নিয়ে হয়তো এসছে এবং তার ডিউরেশন কতদিন জ্বরটা আছে, 2 দিন ধরে কি 5 দিন ধরে কি 10 দিন ধরে, সেই উইথ ডিউরেশন, প্রেজেন্ট কমপ্লেন উইথ ডিউরেশন। বুঝলেন? এটা গেল। তারপরে হচ্ছে এই হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন, এই হিস্ট্রির আন্ডারে এটা না, প্রথম প্রেজেন্ট কমপ্লেন উইথ ডিউরেশন, সেকেন্ড পয়েন্ট হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন। হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন কি? ধরুন কেউ জ্বর নিয়ে এসেছে, এবার জ্বরটা তো হওয়ার একটা কারণ আছে, সেটা ঠান্ডা জল খেয়ে হতে পারে, ঠান্ডা হাওয়া লেগে হতে পারে, বা ঘাম বসে যাওয়া হতে পারে, বৃষ্টিতে ভিজে যাওয়া হতে পারে, মশা কামড়ানো যাওয়া হতে পারে, যে কোনো কারণ হতে পারে। হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেনটা আমাদের আগে নিতে হবে, যে সে কি বৃষ্টিতে ভিজেছিল, শুধু ঠান্ডা লাগিয়েছিল, ঠান্ডা হাওয়া লেগেছিল, নাকি সে কোনো জায়গায় গেছিল, ওখান থেকে আসার 3-4 দিন পর থেকে হঠাৎ জ্বর। সেই হিস্ট্রিটা খুব দরকার, হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন। তারপরে পাস্ট হিস্ট্রি, পাস্ট হিস্ট্রির মধ্যে নিতে হবে যে তার ছোট থেকে এখন অবধি ভারী কোনো রোগ হয়েছে, হতে পারে কোনো রোগ ছিল সেটা সাপ্রেস হয়েছিল তখন, পরবর্তীকালে সেটা থেকে কোনো বড় আকারে রোগ, তাহলে পাস্ট হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। বা কুকুর, বিড়াল, সাপে কখনো কিছু থেকে গেছে কিনা, সেগুলো অনেক সময় সে ভ্যাকসিন নেয়নি, তাই হয়তো 2 বছর পর সেটা। এছাড়া ফ্যামিলি হিস্ট্রি, তারপরে বাবা মায়ের কোনো ভারী রোগ আছে কিনা, বা রক্তের সম্পর্ক আছে তার সাথে বাবা মা, দাদু দিদা, দাদু মা, তাদের কোনো বড় রোগ আছে কিনা সেটা একবার জানতে হবে। কারণ এখন খুব জেনেটিক্যাল যে রোগগুলো, থাইরয়েড, সুগার, ঠিক আছে, আর খুব কমন এখন আর্থারাইটিস। 2 ধরনের হয়, একটা অস্টিও আর্থারাইটিস, একটা রিউমাটয়েড আর্থারাইটিস। অস্টিওটা হচ্ছে কি বড় বোনস যেগুলো শরীরে আমাদের আছে, ফিমার, মেইলি, টিবিয়া, বড় যে বোনসগুলো রয়েছে এগুলোতে ব্যথা। আর রিউমাটয়েড আর্থারাইটিস হচ্ছে স্মল জয়েন্টগুলোতে পেইন, যেমন এই আঙ্গুলের অনেকে গিটে গিটে ব্যথা হয়, আঙ্গুলে দেখবেন এই জায়গাগুলো ফুলে যায়, এগুলো হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস। আর হয়তো হাঁটু ব্যথা, এটা কিন্তু অস্টিও আর্থারাইটিস। দেখবেন এক্সরেতে লেখা থাকে ওএস চেঞ্জেস, এল্ডারলি ওএস চেঞ্জেস, ঠিক আছে। তাহলে হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। ফ্যামিলি হিস্ট্রি গেল, এটা গেল হিস্ট্রি টেকিং এর পার্ট। এরপর হচ্ছে জেন্ডার এক্সামিনেশন, হচ্ছে জেন্ডার এক্সামিনেশন। ফার্স্ট হেডিং ছিল আইডেন্টিফিকেশন, সেকেন্ড হেডিং হিস্ট্রি, থার্ড হচ্ছে জেন্ডার এক্সামিনেশন। একটা পেশেন্ট এলে তার স্পেসিফিক কি হয়েছে সেই এক্সামিনেশনে যাওয়ার আগে আমাদের কিছু জেনারেল এক্সামিনেশন থাকে, যেটা A to Z সব পেশেন্টকেই করতে হয়। এরপরে টিকার কখন করবে, তাকে যদি হার্টের প্রবলেম নিয়ে আসে তার জন্য কিছু স্পেসিফিক এক্সামিনেশন থাকে, কেউ পেটে ব্যথা নিয়ে এলো তার জন্য আলাদা, কেউ চেস্ট পেন নিয়ে এলো তার জন্য আলাদা, কিন্তু এটা জেনারেল একটা রুলস থাকে। এই এক্সামিনেশন গুলো সবার জন্য করতে হবে। তার মধ্যে প্রথম পয়েন্টে দেখো ডিকিউবিটাস। ডিকিউবিটাস
ডিকিউবিটাস বিল্ড আর নিউট্রিশন মানে বলে দিচ্ছে এটা আই হ্যাঁ ডিকিউবিটাস হচ্ছে যে পশ্চাৎটা সুই মানুষ যে শোয়ে একটা সুপাইন হয় বিভিন্ন পশ্চাৎ হয় তো ডিকিউবিটাস থেকে অনেকে হয়তো বলবে যে আমি উপর হয়ে শুতে খুব মানে আমরা এটাই প্রেফার করি তো চিত হয়ে শুতে পছন্দ করে ঠিক আছে এই ডিকিউবিটাসটা খুব ইম্পর্টেন্ট এছাড়া হচ্ছে বিল্ড মানে হচ্ছে শরীর স্বাস্থ্য কেমন অনেকে হয় কি হ্যাঁ মোটা সোটা হয় কেউ লিন থিন হয় কেউ কি হয় শর্ট স্ট্রেচার থেকে ছোটখাটো হয় তারা হয়তো ঠিকঠাক আছে তার যদি কোনো সমস্যা না থাকে আমরা নর্মাল লিখবো তার যদি মনে হয় যে তার হাইট অনেক শর্ট স্ট্রেচার হবে খুব রোগা পাতলা সেক্ষেত্রে হয়তো আমরা লিন থিন হিসেবে তাকে লিখবো তাহলে বিহেভিয়ার আর হচ্ছে নিউট্রিশন সে প্রপার খাওয়া দাওয়া খায় তো নিউট্রিশন আছে কিনা ম্যালনিউট্রিট হয়তো তারা আমরা হিমোগ্লোবিন টেস্ট করলাম 7 পেলাম তার মানে তার রক্ত কম আছে তাহলে আমাদের কিন্তু নিউট্রিশন পয়েন্টের সাথে কিন্তু ওই ব্লাড টেস্টের একটা সম্পর্ক থাকবে আমরা যদি দেখি যে সে ম্যালনিউট্রিটেড খাই না একদম রোগা পাতলা সে বলে যে আমি খাই না খেতে পাচ্ছি না তাহলে সে যদি ম্যালনিউট্রিটেড হয় তাহলে কিন্তু তার হিমোগ্লোবিন পার্সেন্ট আমরা কম পাবো তাহলে কিন্তু এই পয়েন্টগুলো নিলে আমরা পরবর্তীতে কি মানে টেস্ট করব কিভাবে এগোবো সেগুলো জানতে এটা আমাদের হেল্প করে নিউট্রিশন এই তিনটে পয়েন্ট কিছু জেনারেল ছখানা পয়েন্ট লিখতে হবে দেখো এটা কি আলাদা হেডিং হবে না না এর আন্ডারে কত
পায়ের জল জমছে বলি আমরা, জল জমছে এটা সবার না, কিন্তু জল জমলে হবে না। ফ্লুইড অ্যাকুমুলেশন কোথায় হচ্ছে? ইন্টারস্টিশিয়াল টিস্যু, মানে টিস্যুর মধ্যে যে টিস্যু আছে, সেল দিয়ে টিস্যু তৈরি, এই জিনিসগুলো জানা আছে। টিস্যুর মধ্যে এখানে ফ্লুইড অ্যাকুমুলেট করছে, মানে জল জমছে, যেটা আমরা বাংলা পাখি ভাষায় বলি। ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে এবং সেই জায়গাটা তারপরে বাল্জিং হচ্ছে, ফুলছে, সোয়েলিং হচ্ছে, এটা হচ্ছে এডিমা। ঠিক আছে, এরপরে হচ্ছে ক্লাটিং। ক্লাটিংটা খুব একটা ইম্পর্টেন্ট, মানে প্রয়োজন হয় না আমাদের, খুব বড় কেস ছাড়া ক্লাটিং লাগে। ক্লাটিং হচ্ছে কি, দেখবেন যে এই দুটো হাতে, এই দুটো আঙুল আমরা এরকম জয়েন্ট করে, কিছু কিছু মানুষ আছে যাদের দুটো হাতে এরকম জুড়ে যায়, আঙুলগুলোর মধ্যেখানে কোনো স্পেস থাকে না, তাদের ক্লাটিং আছে। যাদের এরকম জয়েন্ট করলে একটা দেখুন ডায়মন্ড শেপ পাওয়া যাবে, ডায়মন্ড যেমন এরকম একটা শেপ হয় না ডায়মন্ডের, সেই শেপটা পাওয়া যাচ্ছে। মানে এরকম ভাবে জয়েন্ট করলে মাঝখান দিয়ে তাকালে আপনি যেন ফাঁক দেখতে পাবেন, গ্যাপ থাকে, তার ক্লাটিং কিছু নেই। অনেকে নেলস দেখে বোঝা যাবে এই পোরশনগুলো বাল্জিং হয়, ফোলা থাকে, অনেকে দেখবেন সাদা থাকে, যে ফোলা থাকে নখের অংশে, সেক্ষেত্রে কিন্তু ক্লাটিং থাকে। এগুলো তার নার্ভাস সিস্টেমের বিভিন্ন দিক থাকে, সেটাতে ক্লাটিং আমরা পাই। আর হচ্ছে সায়ানোসিস। সায়ানোসিস হচ্ছে ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য স্কিন। জন্ডিস হচ্ছে ইয়েলোইশ ডিসকালারেশন অফ স্কিন, যেটা ইউটেরাস, আর যদি ব্লুইশ হয় সেটা হচ্ছে সায়ানোসিস। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের দেখে নিতে হবে। জেনারেল এক্সামিনেশন, একটা পেশেন্ট এলো আর এগুলো আছে কি না, আছে কি নেই, তা আমরা দেখে নেব। যদি দেখি এগুলোর মধ্যে সবগুলোই তো কারোর শরীরে থাকবে না, হয়তো একটা প্রেজেন্ট আছে, তাহলে সেই অনুযায়ী আমরা ফার্দার ইনভেস্টিগেশনে যাব, বা কি হয়েছে তার ডায়াগনোসিসটা আমরা করতে আমাদের সাহায্য করবে। এবারে প্যালটটা কোথায় কোথায় দেখব? শুধু লোয়ার আইলিড আমি বললাম, লোয়ার প্যালপেবল কনজাংটিভা যেটা, এছাড়া আছে টিপ অফ টাং, লিখে দিতে পারো যে কোথায় কোথায় অ্যানিমিয়াটা দেখা যায়। রক্ত পরীক্ষা ছাড়াও জেনারেল ক্লিনিক্যাল এক্সামিনেশনে একটা হচ্ছে লোয়ার প্যালপেবল কনজাংটিভা, প্যালপেবল কনজাংটিভা, tip of tongue, soft palate, হাতগুলো, plum, PAL, plum of hand and nails. আচ্ছা, ইকটেরাস কোথায় দেখবো? এখানে সাইডগুলো কি কি আছে ইকটেরাসে? আপার বার্বাল কনজাংটিভা, আপার বার্বাল কনজাংটিভা, আপার বার্বাল কনজাংটিভা, নেল বেড, মানে নখগুলো, নেল বেড, আর জেনারেল স্কিন। এছাড়া পেশেন্ট এসে বলবে কি আমার বাথরুমটা একটু হলুদ হচ্ছে, সেটাতে ওটা পেশেন্ট এসে সিমটমটা দেবে, কিন্তু এগুলো আমরা অবজার্ভ করবো। আচ্ছা, নর্মাল বিলিরুবিনের পার্সেন্টেজটা লিখে রাখো, 0.2। জন্ডিসটা কিভাবে বুঝবো? যে রক্তে বিলিরুবিনের মাত্রা যদি বেড়ে যায়, তাহলে এই বিলিরুবিনের মাত্রাটা লিখে রাখুন, যেটা নর্মাল রেঞ্জ 0.2 থেকে 0.8 মিলিগ্রাম পার ডিএল, 8 মিলিগ্রাম পার ডিএল। যখন এটা 2 মিলিগ্রামের বেশি হয় পার ডিএল, তখনই কিন্তু ক্লিনিক্যাল জন্ডিস, মানে পেশেন্টের চোখ হলুদ হবে, বাথরুম হলুদ হচ্ছে, গা পাক দেবে, বমি হবে, পেটে ব্যথা হবে, খাওয়ার রুচি থাকবে না, 2 এর ওপর উঠলে ক্লিনিক্যাল, মানে ক্লিনিক্যালি বুঝতে পারবো সিমটম পাবো। এবার ট্রিটমেন্টটা শুরু করতে হবে। 0.2 থেকে 0.8 অবধি বিলিরুবিন নর্মাল। এবারে 1 থেকে 2 এ তাহলে রিলেটেড
পাবো না। কোনো অসুবিধা হবে না? না, ক্লিনিক্যালি কিছু পাবো না। 2 এর উপর যখন রিপোর্টে দেখবেন তখনই পেশেন্টের ক্লিনিক্যাল জন্ডিস আমরা তখনই বলবো যখন বিলিরুবিনের মাত্রা 2 মিলিগ্রাম পার ডিএল এর উপর। তাহলে লেটেন্ট জন্ডিস কি আপনার ট্রিটমেন্ট শুরু হবে? না, বোঝা যায় না কথাটা। ঠিক আছে, এবার যদি আমরা টেস্ট করে দেখি 1.0 তখন আমরা পেশেন্টকে বলবো কি আপনার জন্ডিস কিন্তু বর্ডার লাইন। ঠিক আছে, এখন একটা মানে সেদ্ধ খান, খাওয়া দাওয়ার বাইরে খাবেন না, খাবেন না। এবার আমাদের ওষুধ সেভাবে চালু করা হয় না। এবার 2 এর উপর গেলে অ্যাসেস ও জন্ডিসের কোনো ওষুধই হয় না। যেটা দেওয়া হয় লিভারের Lig-52 এগুলো, সেগুলো একদম নর্মাল যেই ওষুধ। আর খাওয়া দাওয়া বলা হয় যে না খেতে তেল মশলা ঝাল। আর একটা কথা দেখবেন খুব চলতি আছে, হলুদ খাবে না, তাহলে হলুদ হচ্ছে এমনি শরীর, এটা হলুদের সাথে আমরা লিখি। ঠিক আছে, সেটা হলুদ দিয়ে খাবে কিছু হবে না। ফ্লুইডটা বেশি ইনটেক করতে হবে। সেটা হতে পারে প্লেন বয়সের জল, সেটা গ্লুকন-ডি হতে পারে, সেটা ডাবল জল হতে পারে, সেটা মুসাম্বি জল, যেটাই ফ্লুইডটা তার শরীরে যত বেশি যাবে তত সে ইউরিন পাস করবে। যত ইউরিন পাস করবে তত অলরেডি। যেমন এটা খুব মানে একটা ভালো একটা এক্সাম্পল হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গুর কিন্তু কোনো ওষুধ নেই। হ্যাঁ, ম্যানেজমেন্ট কি হয়? কনজারভেটিভ ম্যানেজমেন্ট দেবো। তার জ্বর আসছে, প্যারাসিটামল দেবো। হাত পা ব্যথা হচ্ছে, প্যারাসিটামল দেবো। হ্যাঁ, এবার প্লেটলেট কমার ব্যাপারটা কি? প্লেটলেটের নর্মাল কাউন্ট আমরা ধরি 1.5 লাখ থেকে 3 লাখ। ঠিক আছে, এবার যার ডেঙ্গু ফার্স্ট ডে ধরা পড়ে তার ওই যদি না কোনো অসুবিধা থাকে 1.5 লাখ থেকে 1,70,000 এর মধ্যে তার ধরা পড়ে। এবার ও খুব তাড়াতাড়ি নামে, ও 7 দিনের মধ্যেও নেমে যেতে পারে 50,000 এ। এবার 25-30-এ নামলে দিতেই হবে প্লেটলেট, কিছু করার নেই। এবার প্লেটলেটটা একদম ব্লাডের মতো না যে একদম ব্লাড ট্রান্সফিউশন করে দিলাম, ওখান থেকে ছেঁকে প্লেটলেটটা তুলে আমাকে দিতে হবে। তো এটা ডিফিকাল্ট প্রসেস না। তো সেক্ষেত্রে আমরা কি কনজারভেটিভ যে ম্যানেজমেন্ট গুলো, পেশেন্টকে আমরা বলি প্রচুর পরিমাণে জল, যে কোনো ফ্লুইডই হচ্ছে প্রথম থেরাপি। তার জন্য বলা হয় ডেঙ্গু হলে হাসপাতালে যাওয়া, কারণ ওরা স্যালাইন দেবে। কারণ যে পরিমাণ স্যালাইন শরীরে গেলে ফ্লুইড যাবে, ততটা পরিমাণ জল হয়তো আমরা খেয়ে উঠতে পারি না। সেই জল খেতে হবে, বয়েস খেতে হবে, ডাবের জল খেতে হবে, যে কোনো লিকুইড। ঠিক আছে, গ্লুকন-ডি যেটা এক্সট্রা দরকার সেই লিকুইডটা খাবে। সে পর্যাপ্ত পরিমাণে না খেতে পারলেই তখন তাকে স্যালাইন দিতে হবে। এবার কেন ডেঙ্গুটাকে, কখন ডেঙ্গু মারাত্মক বা কখন ডেঙ্গুর জন্য আমরা ফার্দার ট্রিটমেন্টে যাব? ডেঙ্গুর সাথে খুব সম্পর্কিত একটা কথা, সেটা হচ্ছে ব্লিডিং। ডেঙ্গু হলে বলে যে দেখবি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে গিয়ে ব্লিডিং হচ্ছে না তো, গাম থেকে পায়ে বা হাতে কোনো জায়গা থেকে ব্লিডিং হচ্ছে না তো। কেন বলছে কি? ওই ব্লিডিং হচ্ছে ডেঙ্গুর আরেকটা কন্ডিশন, যেটা হচ্ছে হেমারেজিক ডেঙ্গু। ওইটা ডেঞ্জারাস। কিন্তু নর্মাল যে ডেঙ্গু হয় সেটা অ্যাসাচ কোনো ট্রিটমেন্ট আমাদের নেই, আমরা কনজারভেটিভ নিয়ে রাখি। আর নর্মাল ফ্লুইড চলে, স্যালাইন চলে, এই দিয়ে পেশেন্টকে রাখা হয়। যদি তার ব্লিডিং হয় তাহলে তার ইন্টারনাল হেমারেজ হচ্ছে এবং সেটা এক্সটার্নাল হেমারেজ হচ্ছে। এবার কারো হয়তো ইন্টারনালি শুধু হেমারেজ হচ্ছে, এক্সটার্নাল কিছু নেই, সে কিন্তু সিভিয়ার এবং তার মারা যাওয়ার সম্ভাবনা 20%। কারণ দেখো, আমার হাত কেটে গেল, আমার যদি রক্ত বেরোয় দেখতে পাচ্ছি, আমি তো তার ট্রিটমেন্ট করবো, কিন্তু আমার ব্রেনে হেমারেজ হচ্ছে। ঠিক আছে, যেমন স্ট্রোক, ক্লট হচ্ছে, ক্লটটা ওষুধ যাচ্ছে ফাটছে। এবার কারো যদি ইন্টারনাল হেমারেজ হয়, সেটা আমরা কখন সিটি করে আমরা এমআরআই করি, তখন আমরা বুঝতে পারি। ততদিনে কিন্তু পেশেন্টের হেমারেজ হয়ে যাচ্ছে, ইন্টারনাল হেমারেজ আমরা দেখতে পাই না। যেমন ডেঙ্গুর ক্ষেত্রে ইন্টারনাল হেমারেজ হয়, হয়তো পেটে হেমারেজ হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না তার পেটে হেমারেজ হচ্ছে, পেশেন্টও জানে না। তার জ্বর আছে, জ্বরের ওষুধ খাচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, তার ওষুধ খাচ্ছে, বমি পাচ্ছে, বমি পায় অনেকে, বমির ওষুধ খাচ্ছে। এবং খুব কমন র্যাশ বেরোলো, এখন বেরোয় না। আমার দেখা ডেঙ্গু পেশেন্টের র্যাশ আমি দেখি খুব কম বেরোয়, যাদের একদম প্লেটলেট নেমে যায়, আইসিইউতে ভর্তি, তেমন পেশেন্টকেও আমি কিন্তু র্যাশ বেরোতে দেখি। আবার অনেকের বেরোয়, কিন্তু ডেঙ্গু সিমটমে লেখাই আছে র্যাশ পাওয়া যায়। তাহলে ইন্টারনাল হেমারেজ হলে কিন্তু পেশেন্ট বাঁচার সম্ভাবনা খুব একটা থাকে না, কারণ তার ট্রিটমেন্ট নিতে পারছে না। এবার ডেঙ্গুর ক্ষেত্রে যেটা খুব কমন হয় যদি ইন্টারনাল হয়, সেটা হচ্ছে পেটের ব্লিডিং, কি পেরিটোনাইটিস হয়ে যায়। পেটের উপর লেয়ার আছে, পেরিটোনাইটিস যদি সবকটা অর্গান পেটের মধ্যে আছে, তার উপর একটা লেয়ার আছে, এবার সেখান থেকে যদি ব্লিডিং হয় তাহলে সব জায়গাগুলোতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইন্টারনাল হেমারেজ হলো এবং সেখান থেকে সেপসিস হয়ে একটা পেশেন্ট মারা যায়।
কারো যদি গাম থেকে ব্লিডিং হয়, ডেঙ্গুর সময় এগুলো খুব কমন হয়, 5 দিন 6 দিনের মাথায় এগুলো গিয়ে হয়, আর অনেকের হয় না, যাদের মাইল্ড হয় তাদের হয় না। তো সেক্ষেত্রে এবং সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে খুব একটা কমন জিনিস দেখতে হয় যে তাদের মেনস্ট্রুয়াল ডেট আছে কিনা ওই সময়। তাহলে কি হয়, কোনটা কিসের ব্লিডিং বোঝা যায়, আর মেনস্ট্রুয়েশন একটা ব্লিডিং হয়। তারপরে ডেঙ্গুর সময়তেও একটা ভ্যাজাইনাল ব্লিডিং আছে, তো সেটা আইডেন্টিফাই করা খুব কঠিন হয়ে যায় যে এটা কি হচ্ছে। হয়তো তার 5 দিন মেনস্ট্রুয়েশন হলো, তারপরেও 2 দিন ধরে তার ব্লিডিং হচ্ছে, এবার সে কিন্তু ভাববে যে এটা মেনস্ট্রুয়াল ব্লিডিং, কিন্তু ওটা তার এমনিও ভ্যাজাইনাল হেমারেজিক ডেঙ্গু থেকে আসতে পারে। এবার সেক্ষেত্রে হিমোগ্লোবিন কমবে, তার ওষুধ চলবে, সেটা আলাদা, কিন্তু ইন্টারনালি তার কিন্তু ক্ষতি হবে করে। এটা গেল ডেঙ্গু। তাহলে এই পয়েন্টগুলো কেন আমাদের দেখতে হয়, কারণ হচ্ছে এটা একটা এক্সাম্পল আমি বললাম যে এই জিনিসগুলো দেখার কারণ হচ্ছে আমরা কিভাবে এগোবো, একটা কেসকে কিভাবে প্রসেস করবো সেটা জানার জন্য এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। হিমোগ্লোবিন বললাম না, বিলিরুবিনটা বললাম। আচ্ছা, এবার হচ্ছে সায়ানোসিস। সায়ানোসিস হচ্ছে সেন্ট্রাল পেরিফেরি, বললাম দুটো রকমের হয়। এটা দেখবে যে ইয়ার লোবিউলস গুলো, তারপরে জিভে ইয়ার লোবিউলস মানে কি, কানের যে লতিটা বলা হয়, এই জায়গাগুলো ব্লুইশ একটা ডিসকালারেশন আছে, কালারটা আছে, সেটা কানে খুব কমন, মানে দেখা যায় না। যেসব পেশেন্ট সিসিউতে আছে, আইসিইউতে আছে, চেস্টে, সেগুলোতে সায়ানোসিস ডেভেলপ করেছে সেগুলো। আর হচ্ছে ক্লাবিং তো বললাম। আচ্ছা, একটা যেটা আমি বুঝেছিলাম, লিম্ফ নোড। লিম্ফ নোড ব্যাপারটা কি, ম্যালিগনেন্ট কার্সিনোমা, ক্যান্সারের কেসে শোনা যাবে বায়োপসি রিপোর্ট বা সিটি মানে এগুলোতে দেখা যায় যে তার এই জায়গার খুব কমন ব্রেস্ট ক্যান্সার, যেটা তার ব্রেস্ট ক্যান্সারে শোনা যায় যে অ্যাক্সিয়াল লিম্ফ নোডে সোয়েলিং হয়েছে, লিম্ফ অ্যাডিনোপ্যাথি হয়েছে, মানে লিম্ফ নোডগুলো শরীরে আছে রক্তের মধ্যে, এবার সেগুলো থেকে হচ্ছে সেগুলো সোয়েলিং হচ্ছে, ফুলছে। যখন আমরা প্যালপেট করছি একটা পেশেন্টকে, দেখছি এগুলো হাতে লাগছে, মানে ফুলছে, ওটা কিন্তু কার্সিনোমা ম্যালিগনেন্সি খুব বড় একটা সিম্পটম। লিম্ফ নোড সোয়েলিং কিন্তু ইন্ডিকেট করে যে কার্সিনোমার দিকে একটা পেশেন্ট যাচ্ছে, ঠিক আছে। এবার কার্সিনোমার যেমন খুব কমন কিছু জিনিস আছে যেগুলো আমরা সাধারণত ডেইলি লাইফে খুব অ্যাভয়েড করি, সেটা হচ্ছে আমরা ডাক্তার দিই না, জ্বর। আজকে জ্বর হলো, তার 1 বছর পর জ্বর হলো, সেই জ্বরে কিন্তু খুব একটা মারাত্মক কিছু নেই, কিন্তু কারোর আজকে জ্বর এলো, আমি একটা প্যারাসিটামল খেলাম, আমাদের সবাই এখন জানা উচিত জ্বরের একটু প্যারাসিটামল খেলাম, জ্বরটা কমে গেল, সারা কাজ দিয়ে নর্মাল কাজ, হাঁচি সর্দি কাশি কোনোটাই নেই, শুধু জ্বর। এটা কিন্তু খুব মাথায় ঢুকিয়ে নিন, কারণ এই পেশেন্ট খুব আশেপাশে দেখবেন, এবং যদি দেখেন বাড়িতেও হতে পারে যে 6 বছর 5 বছর ধরে মানুষ এটাকে অ্যাভয়েড করে। আমার নিজের দেখা এরকম প্রচুর কেস আছে যেগুলো কিন্তু আলটিমেটলি তারপরে ম্যানেজমেন্ট হয়েছে, ঠিক আছে। জ্বর হবে, একটা ওষুধ খাবে, আবার সে কাল থেকে তার নিজের কাজে চলে যাবে, আবার হয়তো 7 দিন 4 দিনের মাথা হয়তো গাটা একটু গরম জ্বর, বারবার বলছি গলা ব্যথা নেই, সর্দি নেই, কাশি নেই, মাথা ব্যথা নেই, গা হাত পা ব্যথা নেই, কিচ্ছু নেই, উষ্ণটানি জ্বর। জ্বরটা 103 উঠবে না, 104 উঠবে না, 99 থেকে 100 এর মধ্যে থাকে, ঠিক আছে। আমরা এই জ্বরগুলোকে অ্যাভয়েড করি, ও একটু বাইরে গেছি, হাওয়া লেগেছে, জ্বর হচ্ছে, আচ্ছা ভালো কথা, 7-8 দিন পর আবার 10 দিন পরে 1 দিন জ্বর, মাসে হয়তো 2-3 বার
কি নোট? ভাইটাল সাইন। তার মধ্যে টেম্পারেচার, পালস, ব্লাড প্রেশার। টেম্পারেচার, পালস, ব্লাড প্রেশার। নর্মাল টেম্পারেচার জানা আছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। পালস রেট হচ্ছে নরমালি 60 to 100 beats per minute, average 72 beats per minute। 60 to 100 beats per minute এটা হচ্ছে নরমাল রেট, Range। আর এভারেজ হচ্ছে 72। ব্লাড প্রেশার 120/100 মিলিমিটার অফ Hg নরমাল। what meant by 60 to 100 beats per minute, 60 to 100 per minute। এইভাবে 60 100 per minute। আর ব্লাড প্রেশার হচ্ছে 120/80 মিলিমিটার অফ Hg। ঠিক আছে। রেসপিরেটরি রেট আর একটা পয়েন্ট হলো রেসপিরেটরি রেট, এর মধ্যে পালস, বিপি, টেম্পারেচার, 4 নম্বর রেসপিরেটরি রেট 80 per minute। তাহলে একটা পেশেন্ট এলে কিভাবে আমরা তার সাথে ডিল করবো, এতদূর একটা জেনারেল, মানে এটা সবার ক্ষেত্রে কথা হয়। ঠিক আছে। এবার স্পেসিফিক আমরা যদি জ্বর পেলাম তাহলে আমরা জ্বরের দিকে যাব, পেটে ব্যথা পেলাম পেটে ব্যথা ট্রিটমেন্টের দিকে যাব, মাথা ব্যথা হলো মাথা ব্যথা ট্রিটমেন্টের দিকে যাব, কার্ডিয়াক প্রবলেম, বুকে ব্যথা, চেস্ট পেন নিয়েছি সেদিকে যাব। তাহলে এটা জেনারেল, এইটা বোঝা গেছে। এখানে কারণ আমার ডাউট আছে কিছু? এটা ঠিক আছে যে এই জিনিসটা সবাইকে জিজ্ঞেস করতে হবে। আরেকটা জিনিস, একটা পেশেন্ট যখন এক্সামিন করবে, পেশেন্ট যখন বসবে বা শোবে যে কোনো পজিশনে, ডাক্তার থাকবে কিন্তু ডান দিকে। ঠিক আছে। মানে পেশেন্টের ডান দিকে। হ্যাঁ, তাহলে আমার দেখতে সুবিধা হবে না। মানে আমার এই দিকে পেশেন্ট থাকলে কিন্তু আমার অসুবিধা, আমার এই দিকে থাকবে পেশেন্ট এই মুখ হয়ে বসবে, তার আমি ডান দিকে বসবো, তাহলে আমার জিনিসটা সুবিধা হবে। এটা কিন্তু রুলস। ঠিক আছে। আর হচ্ছে যদি কোনো মেল ডক্টর হয়, ফিজিশিয়ান হয়, তার জন্য একটা ফিমেল পেশেন্টকে এক্সামিনেশন করার জন্য ফিমেল অ্যাটেন্ডেন্ট হচ্ছে একটা মাস্ট। ঠিক আছে। এবার আমি স্পেসিফিক কিছু দিতে যাচ্ছি। অ্যাবডোমেনের 9টা রিজিয়ন আছে, 9 রিজিয়ন অফ অ্যাবডোমেন। পেটে ব্যথা নিয়ে এলে তো বুঝতে হবে অ্যাপেন্ডিক্স না গল ব্লাডার। প্রচুর কারণ সেটাই বলতে হবে যে অ্যাপেন্ডিক্স নিয়ে এলে না গল ব্লাডার, নাকি হার্নিয়া, নাকি প্যানক্রিয়াটাইটিস, নাকি আলসার। এগুলো জেনারেল আমি বললাম। ঠিক আছে। এছাড়া নাকি স্কিনের সমস্যা হলো, না ইন্টেস্টাইনের সমস্যা হলো। হ্যাঁ, ইউটিআই হলো পেটে ব্যথা। তাহলে জানতে হবে যে ইউটিআই হলে কোথায় ব্যথাটা হবে, পেটে কোথায় ব্যথাটা হবে, তাহলে তো জানতে হবে পেটে কটা ভাব আছে এবং কোন অর্গানগুলো কোথায় আছে। এটার জন্য 9 রিজিয়ন অফ অ্যাবডোমেনটা জানতে হবে। ঠিক আছে। 9টা পার্ট আছে।
এটার পাশে না একটু জায়গা ছেড়ে যাবে, আমি তারপরে কি কি থাকে এর মধ্যে সেটা বলছি। রাইট হাইপোকন্ড্রিয়াম 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। রাইট হাইপোকন্ড্রিয়াম HYPOCHONDIRUM এপিগ্যাস্ট্রিক 2 নাম্বার, এপিগ্যাস্ট্রিয়াম। 3 নাম্বার লেফট হাইপোকন্ড্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম যেটা রাইট লিখলে 3 নাম্বারটা হবে লেফট সাইড, লেফট হাইপোকন্ড্রিয়াম। 4 নাম্বার রাইট নাম্বার, নাম্বার। 5 নাম্বার আম্বিলিকাল, 6 নাম্বার লেফট নাম্বার, লেফট নাম্বার যেটা রাইট লিখলে 4 নাম্বার, 6 নাম্বার লেফট। রাইট 7 রাইট ইলিয়াক ফসা, রাইট ইলিয়াক ফসা বল। রাইট ইলিয়াক রিজিয়ন, রাইট ইলিয়াক রিজিয়ন। আর 8 নাম্বার হাইপোগ্যাস্ট্রিয়াম, 9 নাম্বার হচ্ছে লেফট ইলিয়াক রিজিয়ন, গ্যাস্ট্রিয়াম, এপিগ্যাস্ট্রিয়াম, আম্বিলিকাল, হাইপোগ্যাস্ট্রিয়াম, আমার মনে হলে লেফট ইলিয়াক রিজিয়ন, লেফট ইলিয়াক রিজিয়ন। এবার 1 নম্বরে কারা কারা থাকে, কোন কোন অর্গান থাকে 1 নম্বরে? রাইট হাইপোকন্ড্রিয়াম, লিভার, গলব্লাডার, রাইট কোলন, লিভার, গলব্লাডার, রাইট কোলন। 2 নাম্বার এপিগ্যাস্ট্রিয়াম, ওখানে কে থাকে? স্টমাক, প্যানক্রিয়াস, ডিওডিনাম, ডিওডিনাম। 3 নাম্বার লেফট হাইপোকন্ড্রিয়াম, এখানে থাকে স্প্লিন, স্প্লিন, আর রাইট হাইপোকন্ড্রিয়ামের রাইট কোলন ছিল, এখানে লেফট কোলন। না, রাইট গাম্বারে দেখো রাইট কিডনি আর রাইট কোলন। আম্বিলিকালে আম্বিলিকাস আর ইন্টেস্টাইন। লেফট গাম্বারে লেফট কিডনি, লেফট আরেকবার কথা বলুন। আম্বিলিকাস আর ইন্টেস্টাইন। নাম্বার রাইট নাম্বারে থাকবে, সরি লেফট নাম্বারে থাকবে লেফট কিডনি, লেফট কোলন। লেফট লেফট কোলন, হ্যাঁ। রাইট ইলিয়াকে থাকবে 7 নাম্বার যেটা অ্যাপেন্ডিক্স আর সিকাম। সিকাম রাইট ইলিয়াক আছে অ্যাপেন্ডিক্স। হ্যাঁ। CUM। হাইপোগ্যাস্ট্রিয়ামে থাকবে ইউরিনারি ব্লাডার, সিগময়েড কোলন,
reproductive organ. নম্বরে descending colon আর sigmoid colon. sigmoid colon এখানে ছিল এই বলে আটে আর একটু পার্ট যেটা 9 নাম্বার মানে একটা পেট মানুষের তাকে আমরা 9টা ভাগে ভাগ করলাম কেন করলাম কোথায় কোনটা আছে সেটা বলতে হবে এবার এটা সম্বন্ধে আমি একটা ছবি দিয়েছিলাম আছে তোমার কাছে ওই ছবিটা যদি একটু পাঠিয়ে দিও রেখে দেখে ওটা দেখে তারা যদি ওই গ্রুপে থাকে তাহলে তারাও আমরা নেই, আমরা নেই। আমি এখানে দেখে দিচ্ছি তোমরা এখানে লিখে বলবো ওটা পাঠিয়ে দিও। তাহলে এটা আমি মুখে বললেও তোমরা বুঝতে পারবে না, ছবি দেখে। এই যে এরকম একটা ছবি গুগলে দেখো পাবে ঠিক আছে এই ছবিটা দেখলে বোঝা যাবে যে অর্গানগুলো আছে কিভাবে বোঝা যাবে এবার কেউ আপার এবার 1 2 3 এই পোরশনটা করছে আপার পেট মানে আপার অ্যাবডোমেন 7 8 9 পোরশনটা লোয়ার অ্যাবডোমেন ঠিক আছে আর মিডিলে মধ্যে 4 5 6 মানে নাভি মানুষের তার এই যে পোরশনটা এটা 4 5 তাহলে আমি অর্গানগুলো বললাম পেশেন্ট আসবে এক্সামিন করবে যখন প্যালপেট করবে যদি বলে আপার পেটে মানে 1 নাম্বার জায়গাতে ডান দিকে এই উপরের যে জায়গাটা পেটে আপার অ্যাবডোমেন ওখানটা যদি পেশেন্ট প্যালপেট করার সময় যদি ব্যথা বলে তাহলে লিভারের সমস্যা হতে পারে গল ব্লাডারের মানে কোলেসিস্টাইটিস হতে পারে কোলেসিস্টাইটিস হতে পারে ঠিক আছে তাহলে গল ব্লাডারের স্টোন হতে পারে তাহলে লিভারের কোনো সমস্যা হতে পারে তাহলে গল ব্লাডার অপারেশন করতে হবে অ্যাক্টিভ হতে পারে সেটা ক্রনিক হতে পারে ঠিক আছে এবার যেমন বলেছিল ইউটিআই তাহলে আমি সবগুলো লিখে দিলাম এবার বলুন যদি ইউটিআই এর পেশেন্ট আসে তাহলে সেও বলবে পেটে ব্যথা হচ্ছে আমার কিন্তু সে কোন জায়গাটা বলবে আমার পেটে ব্যথা হচ্ছে 9 নম্বরে কেন বলবে আগে বলবে এবার ইউরিনারি ব্লাডের ওখানে আছে তার মানে কি লোয়ার অ্যাবডোমেনে বলবে বা সে বলে আমার তল পেটে ব্যথা হচ্ছে আর তল পেটে একটা শুধু একদম কি পুরো ইউটিআই হচ্ছে এটা অ্যাপেন্ডিসাইটিস হতে পারে কারণ 7 নম্বরে অ্যাপেন্ডিক্স আছে কিন্তু আরো বড় জিনিস ঠিক আছে আমাকে ওটা প্যালপেট করতে হবে লোয়ার অ্যাবডোমেনটা যদি দেখি যে মিডিলে বলছে আমার প্যালপেট করার সময় মিডিলটাতে প্যালপেট করার সময় ও বলছে আমার ব্যথা এবং সেটা কি হচ্ছে তার সাথে যে সিম্পটম দেবে আমার পেটে ব্যথা ফ্রিকুয়েন্ট মেনস্ট্রুয়েশন বারে বারে বাথরুম যেতে হচ্ছে ঘন ঘন বাথরুম কিন্তু অ্যাপেন্ডিক্স হতে পারে না এটা ইউটিআই হবে ঠিক আছে বারে বারে যাতে বাথরুম যেতে হচ্ছে পেটে ব্যথা হচ্ছে এবং তার সাথে একটা জ্বর ফিভারটা সবের সাথে থাকবে সেই গলব্লাডারের স্টোনও থাকতে পারে অ্যাপেন্ডিক্সও থাকতে পারে পেট্রিয়াটাইটিসও থাকতে পারে ঠিক আছে ফিভারটা এমন কিছু নেই ফিভারটা হচ্ছে একদম কি বলে ওটা সবের সাথে থাকে ঠিক আছে এবার হচ্ছে পেটে ব্যথা লোয়ার অ্যাবডোমেন ওই মাঝখানে যখন লোয়ার অ্যাবডোমেন এই জায়গাটা যখন আমরা প্যালপেট করবো সে বলবে ব্যথা হচ্ছে তার সাথে ফ্রিকুয়েন্ট মেনস্ট্রুয়েশন হচ্ছে কখনো কখনো বাথরুমের সাথে রক্ত আসছে হেমাচুরিয়া কখনো কখনো বাথরুমের সাথে রক্ত আসছে সেটাও কিন্তু ইউটিআই একটা সিম্পটমের মধ্যে পড়ছে তাহলে তখন কি বুঝবো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে তাহলে তার ইউরিনের সমস্যা হচ্ছে তারও কিন্তু প্রধান ওষুধই হচ্ছে তাকে প্রচুর জল খেতে হবে এরপরে তো তার কনজারভেটিভ যে ট্রিটমেন্ট থাকবে সেটা আমরা দেব এবার পেশেন্ট হয়তো এসে বললো আমার 4 নাম্বার এই জায়গাটা মানে একদম ওপর পেটেও না তল পেটেও না আমার পেটের এই সাইডটা খুব ব্যথা করছে যেই ব্যথাটা আমার ব্যাক সাইডে যাচ্ছে পিঠের দিকে পেশেন্ট এসে বলল ঠিক আছে আমি নিচু হয়ে কোনো একটা জিনিস তুলতে যাচ্ছি
ডান দিকে হলে ডান দিক, বাঁ দিকে হলে বাঁ দিক। তাহলে 9 অ্যাবডোমেনের রিজিয়নটা কেন দরকার বোঝা গেল? এই কারণে দরকার। ঠিক আছে, এবার পেশেন্ট হয়তো এসে বললো যে আমার তলপেটে খুব ব্যথা, 3-4 দিন ধরে জ্বর, কাঠ খুব গোলায়, বমি হচ্ছে, খাচ্ছি বমি হচ্ছে। এটা পেশেন্ট এসে বলছে, তখন মনে আছে ঠিক আছে আমার জ্বর তলপেটে ব্যথা হচ্ছে, আমি একবার একটু দেখি তাহলে আপনি তলপেটটা প্যালপেট করবেন। প্যালপেট করার সময় দেখা গেল যে পেশেন্ট সিমটম দিল আমার ব্যথা। যখনই আমি প্যালপেট করছি, এই প্রেসারটা যখনই দিচ্ছি তখন সে বলছে আমার ব্যথা। এটা হলো সিমটম না, সাইন। টেন্ডারনেস, পেন মানে কি? কারণ ব্যথা হচ্ছে, সে এসে বললো আমার এখানটা ব্যথা, মানে পেশেন্ট এসে বলবে এটা পেন। আমি যদি ওই জায়গাটা মানে প্যালপেট করে দেখি যে হ্যাঁ এখানটা ও বলছে আমার ব্যথা, টেন্ডারনেস মানে ফিল করছে সে, এটা হচ্ছে টেন্ডারনেস। এবার সে বললো তলপেটে ব্যথা হচ্ছে, জ্বর আসছে, গা পাক দিচ্ছে, বমি হচ্ছে, তাহলে আমার কি আমি কি করবো? তাহলে আমি তো প্রথমে তো দেবো ইউএসজি দেবো, কিন্তু আমার প্রফেশনাল একটা ডায়াগনোসিস তো থাকবে। আমি সাসপেক্ট করলাম এটা হয়েছে, এবার ইউএসজি করবে, কালকে ইউএসজি তে দেখাবে, আচ্ছা এটা হচ্ছে আমি ট্রিটমেন্ট করবো। ঠিক আছে, তাহলে আমার কি হতে পারে এই কেসে? আমি কি ধরবো, কি হতে পারে? লিভার আমি প্রথমে বলছি তলপেটে ব্যথা, তলপেটে ব্যথা হচ্ছে, 3-4 দিন ধরে জ্বর আছে, বমি পাচ্ছে, গা গোলাচ্ছে, খাবার দেখলে খেতে ইচ্ছা করছে না, এরকম সিমটম, এবং ব্যথাটা কনস্ট্যান্ট একটা থাকছে পেটে। কেন অ্যাপেন্ডিসাইটিস? পেশেন্ট যখন বলছে ব্যথা, আমি যখন প্যালপেট করছি তখন কিন্তু সে বলছে টেন্ডারনেস। টেন্ডারনেস মানে কি? প্যালপেট করার সময় ব্যথা মানে টেন্ডারনেস। এবং প্যালপেট যখনই করবেন তখনই এই হাতটা এইভাবে করতে করতে আমরা প্যালপেট করবো, এই হাতটা এইভাবে যেই করবো হলো ব্যথা। আবার এই মাছ যেমন যায় না এরকম ভাবে ঠিক ডবল ডিপ প্যালপেশন আমরা এইভাবে করি পেশেন্টকে। ঠিক আছে, এই যে করে আরেকটাতে এরকম ভাবে মাছ যাওয়ার মতো হাতটা যাবে, এই যে যখন যাবে এরকম করে হাতটা এই তুলে আবার এখানে যেই বসানো হবে ব্যথা, এই হাতটা তুলে আমি এখানে যেই বসাবো সাথে সাথে বলে ব্যথা, মানে টেন্ডারনেস। এইটা হলো বেসিক ডিফারেন্স পেইন আর টেন্ডারনেস। টেন্ডারনেস কে লোক বলে ব্যথা, পেইন কে বলে ব্যথা। পেইন পেশেন্ট এসে বলতে আমার এখানে পেইন হচ্ছে, টেন্ডারনেস আমি যখন অবজার্ভ করবো তখন পেশেন্ট যদি বলে ব্যথা, সেটা টেন্ডারনেস। দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। ঠিক আছে, তাহলে এটা গেল অ্যাপেন্ডিক্স। এবার হচ্ছে কি, অনেকে বলছে খাচ্ছে আমার খাওয়ার হজম হয় না, ঠিক আছে, গা পাক দেয়, তাহলে এটা কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে? বা টক টক লিকুর ওঠে, হাইপার অ্যাসিডিটি, তাহলে এটা কোন জায়গাটা আছে আমরা এটা বুঝবো। পেশেন্ট এসে বললাম কোন জায়গায় ব্যথা হচ্ছে, তাহলে কোথায়? ওটা আপার অ্যাবডোমেন। যাই খাই পেটটা ভারী ভারী হয়ে যায়, এগুলো কিন্তু আমি ক্লিনিক্যাল বলছি, যেগুলো পেশেন্ট এসে যেরকম হ্যাঁ পেশেন্ট এসে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ গুলোতেই বলে যে আমার যা খাই পেটটা ভারী ভারী লাগে, হজম হচ্ছে, পেট উপর পেটটাতে ব্যথা করছে, তখন কি আমরা সাসপেক্ট করবো অ্যাপেন্ডিক্স? পেশেন্ট পেট ব্যথা নিয়ে এলো, অ্যাপেন্ডিক্স কিন্তু না। তখন আমরা দেখবো কি যেটা এপিগ্যাস্ট্রিক রিজিয়ন পেইন হচ্ছে, এখানে পেপটিক আলসার হতে পারে, এটা ডিওডিনাল আলসার। এখানে স্টমাকও আছে, ডিওডিনামও আছে। পেপটিক আলসার আর ডিওডিনাম আলসারের মধ্যে ডিফারেন্স কি? এটা যদি স্টমাক হয়, এখান থেকে আবার ডিওডিনামের পার্টে যাচ্ছে, এই রিজিয়নটাতে যদি ব্যথা হয়, আলসারটা হয়, এটা হচ্ছে পেপটিক আলসার। কারণ এটা হচ্ছে স্টমাকের পাইলোরাস এন্ড, এটা হচ্ছে কার্ডিয়াক এন্ড। পাইলোরাস এন্ডে যদি ব্যথা হয় এই জায়গাটা, তাহলে হচ্ছে পেপটিক আলসার। ডিওডিনাম হচ্ছে এই নিচে এই যে পোরশনটা, এই যে ফুলের যেগুলো বলছিলাম না, এইগুলো নামবে। এই ফার্স্ট পার্ট অফ ডিওডিনাম, সেকেন্ড পার্ট অফ ডিওডিনাম যদি পেইন হয়, সেটা হচ্ছে ডিওডিনাল আলসার। কিন্তু আমাদের পক্ষে বোঝা সম্ভব না কোথায় ওর এক্সাক্ট ব্যথা হচ্ছে, কারোর পক্ষে বলা অ্যাকিউরেট সম্ভব না। তাহলে আমরা কি সিমটম দেখে বুঝবো? পেপটিক আলসারে পেশেন্ট বলবে খেলেই পেটে ব্যথা, আমি খেলাম খাওয়ার সাথে সাথে পেটে ব্যথা within 10 to 30 minutes। ডিওডিনাল আলসারে পেশেন্ট বলবে আমি খাওয়ার 2-4 ঘন্টা পর আমার ব্যথা হয়, আমি আবার খেয়ে নিই, আমার ব্যথা আবার হয় না। তাহলে একজনের ধরা পেটে ব্যথা, একজনের খালি পেটে ব্যথা। খুব মানে একটা বোঝার টেকনিক হচ্ছে একদম পাতলা রোগা পাতলা, তার
তাই জন্য আমি খাই না, সারাদিন খাই না, দিনে একবার খাই, খেলেই তো আমার ব্যথা হয়। এই কথাই বলে পেপটিক আলসারের পেশেন্ট। আর ডিউডিনাল আলসারের পেশেন্ট বলবে আমি খাই, ব্যথা ঠিক হয়, আবার 2 ঘন্টা পরে আমাকে কিছু বিস্কুট খেতে হয়, না হলে আমার পেটে ব্যথা করে। অনেকেই আছে এরকম, কিছু না হলেও 2 বিস্কুট খেতে হয়। তাহলে এটা হলো বেসিক ডিফারেন্স পেপটিক আলসার, ডিউডিনাল আলসার। ঠিক আছে, তাহলে আর পেটের আর কোনো রোগ সম্পর্কে কিছু জিজ্ঞেস করার আছে? আম্বেলিকাসটা হচ্ছে যে ওখানে আম্বেলিকাস একটা ইন্টেস্টাইন, আমাশা, ডিসেন্ট্রি, তাই না, যে আম জমেছে পেটে, যেটা বলে যে ডিসেন্ট্রি হচ্ছে, ঠিক আছে, ইন্টেস্টাইনের ওখানে সব জমছে জিনিসগুলো। এছাড়া যেটা হয় কয়েল যেগুলো থাকে ইন্টেস্টাইনে, সেখানে অনেক সময় ব্যথা হয়, ঠিক আছে, ইনফেকশন হলো, ইন্টেস্টাইনাল ইনফেকশন হলো, ঠিক আছে, বিভিন্ন ব্যাকটেরিয়া প্যারাসাইট দিয়ে, সেটা ওই তখন ওইখানে যদি ব্যথাটা হয় আম্বেলিকাস থেকে এটা বলা হয়। কোলনটা হচ্ছে এই যে এই ইউরিনাম এরকম যে স্ট্রাকচারটা হচ্ছে, এটা হচ্ছে রাইট কোলন, ঠিক আছে, মানে এটা অ্যাসেন্ডিং কোলন, এটা এই 7 থেকে 4 অবধি এটা ওঠে, ঠিক আছে, এরপরে আবার এইভাবে যায় ট্রান্সভার্স কোলন, তারপরে আবার এভাবে নামে, দেখুন ডিসেন্ডিং কোলন লিখেছি 9 নম্বরে, এখানে এসে শেষ হচ্ছে যে সিগময়েড কোলন হয়ে রেকটাম অ্যানাল ক্যানেল হয়ে এটা আমাদের বডি স্ট্রাকচারটা এখানে শেষ হচ্ছে। এখানে ব্যথা বলে পেশেন্ট হিসেবে আমার গোটা পেটের ডান দিকটা জুড়েই ব্যথা, স্পেসিফিক বলবে না, আপার মানে আপার অ্যাবডোমেন লোয়ার অ্যাবডোমেন স্পেসিফিক কিছু বলবে না, আমার পেটের ডান দিকটা জুড়েই ব্যথা করছে, কি আমার পুরো বাঁ দিকটায় খুব ব্যথা, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা তখন দেখবো যে পুরোটাই যদি ব্যথা হয় আমরা বুঝতে পারবো না যে লিভারে ব্যথা করছে না স্কিনে ব্যথা করছে, তখন আমরা বলি তাহলে কোলনে কিছু একটা সমস্যায় হতে পারে, আপনি একটু ইউএসজি করে আসুন, যদি দেখি যে কোলনে কোনো ইনফেকশন তখন বা কার্সিনোমা হতে পারে, এই কোলনে কিন্তু কার্সিনোমা হয়। এবং আরেকটা খুব কমন কার্সিনোমা হয়, এখানে জানি না শুনেছেন কিনা, এখানে সিগময়েড কোলন শেষ হচ্ছে, তারপরে রেকটাম অ্যানাল ক্যানাল হচ্ছে, কোলোরেক্টাল কার্সিনোমা, রেকটামের আপার পার্ট আর কোলন যেখানে শেষ হচ্ছে লোয়ার পার্ট, এই জয়েনিং যে পোরশনটা থাকে না, এটাকে বলা হয় কোলোরেক্টাল কার্সিনোমা। এটা কিন্তু খুব কমন একটা মানে শোনা যায়, অনেকে দেখবেন বলবে মলদারে টিউমার হয়েছে কি সিস্ট হয়েছে, ওখান থেকে ক্যান্সার হয়েছে, এই যে কোলোরেক্টাল হয়েছিল